হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যে 2025 সালের টেস্ট পেপার তার 228 নম্বর পেজে যে ভূগোলের প্রশ্নপত্র আছে তার সমস্ত কিছু প্রশ্নের উত্তর, ছোট বড় মাঝারি যাই আছে 1, 2, 5 সমস্ত প্রশ্নের উত্তর এবং তার ম্যাপ পয়েন্টিং সব কিছুই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে ডিসকাস করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি। তো দেখো এই পেজটা হচ্ছে 228 পেজ, 18 নম্বর পেজ, এবং এটাই হচ্ছে টেস্ট পেপারের শেষ পেজ বলতে পারো। এরপরে যে পেজটা আছে সেটা হিন্দি পেজ, দুটো পেজ হিন্দি দেওয়া আছে। তো সেগুলো হিন্দি বিভাগের যে ছেলেমেয়েরা আছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। প্রথমে দুটো পেজ আছে তোমার ইংলিশ, সেটাও করা হয়নি, আর বাংলা পেজ যতগুলো আছে তার মধ্যে এটাই কিন্তু শেষ পেজ। তো দেখো এটা হচ্ছে তোমার খ্রিস্ট চার্চ গার্লস হাই স্কুল এইচএস জিওগ্রাফি, ঠিক আছে। এটা দেখো 90 নম্বরের প্রশ্ন, আর টাইম হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। তোমরা নিশ্চয়ই যে প্রশ্ন স্ট্রাকচার সেটা সম্পর্কে নিজেদের ধারণা পরিষ্কার করেছো। পরিষ্কার থাকলে তোমাদের কি টাইম ম্যানেজমেন্টের সুবিধা হবে, অর্থাৎ কোন প্রশ্নের উত্তর কত মিনিটের মধ্যে দিলে সুবিধা হয় বা লিখলে সুবিধা হবে, সমস্ত প্রশ্ন কভার করতে পারবে, এর সম্পর্কে একটা ধারণা জন্মাবে। দ্বিতীয়ত হচ্ছে যে কোন ক্ষেত্রে তোমাদের অল্টারনেটিভ কটা, যেমন ধরো এই 1 নম্বরে যে প্রশ্নটা আছে এখানে 14টা প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে কিন্তু কোনো অল্টারনেট থাকে না। তারপরে ধরো খ বিভাগ, গ বিভাগ যা কিছু আছে পরপর আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে কোনটাতে কটা অল্টারনেট থাকে, কটা দিতে হয় উত্তর। তো দেখো শুরু করি। প্রথমে যে 1 নম্বর প্রশ্নটা আছে সেটা বলছে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো কি? সূর্য। বহির্জাত প্রক্রিয়ার মূল উৎসই হচ্ছে তোমার সূর্য, ঠিক আছে। তারপরে দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটা হচ্ছে? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এখানে যেগুলো দেওয়া আছে এর মধ্যে দেখো আছে সাল্টো অ্যাঞ্জেল, এটা হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। তারপরে দেখো আছে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হলো 100% হয়েছে। তারপরে আছে পৃথিবীর সর্বাধিক উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলটি হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, কোথায় আছে? এই দেখো। তারপরে আছে সমুদ্রে প্রবল ভরা কোটাল দেখা যায় কখন? অমাবস্যা তিথিতে, কোথায় আছে? এই দেখো অমাবস্যা তিথিতে। তারপর আছে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো নিয়ত বায়ুপ্রবাহ, এটা হবে আনসার। তারপরে দেখো স্ক্র্যাবার পদ্ধতির ব্যবহার পরিলক্ষিত হয় কি ক্ষেত্রে? স্ক্র্যাবার পদ্ধতির পরিলক্ষিত হয় তোমার শিল্পক্ষেত্রে, এটা হবে আনসার। তারপরে দেখো সমগ্র দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি, ঠিক আছে। এই দেখো আনাইমুদিটা হবে তোমাদের অ্যান্সার। নেক্সট কি আছে তোমার? ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোনটা? ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। তারপর আছে দেখো ভারতের মালভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কোনটি? পর্ণমোচী। মালভূমি অঞ্চলে কিন্তু পর্ণমোচী প্রকৃতির উদ্ভিদই দেখতে পাওয়া যায়। নেক্সট কি আছে দেখো কার্পাস চাষের উপযোগী মৃত্তিকা কোনটা? রেগুড় মৃত্তিকা বা কালো মৃত্তিকা। তারপর দেখো ভারতে মারুতি উদ্যোগ লিমিটেড কারখানাটি গড়ে উঠেছে কোথায়? গুরগাঁও। এই দেখো ঘটা হবে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে, গুরগাঁও। তারপর নেক্সট পেজে চলে যায়, বলছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি হবে? বিহার, হ্যাঁ, 2011 অনুযায়ী বিহার। এরপর আছে দেখো তোমার ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রকাশ করেন তোমার এগুলির মধ্যে কোনটি? সেটা হবে জরিপ বিভাগ, এইটা হবে তোমাদের অ্যান্সার। হয়ে গেল তাহলে এটা তোমার ক বিভাগ। এবার দেখো খ বিভাগ যেটা আছে, খ বিভাগে তোমাকে 6টা প্রশ্নের উত্তর দিতে হয় এবং এইটা শুদ্ধ অশুদ্ধ 6টা দিতে হয়, দেওয়া থাকে 7টা। বলে রাখি 7টার মধ্যে 7টারই উত্তর দেবে, তার কারণ যে কোনোটা যদি ভুল হয় তখন কিন্তু তোমার নাম্বারটা কিন্তু তোমার বাদ যাবে না, ঠিক আছে। যখন বাকি যেগুলো আছে সেগুলোর উপরে তুমি নাম্বার পাবে। তাহলে দেখো হিমশৈলের 1/9 ভাগ অংশ জলের উপরে ভেসে থাকে, হ্যাঁ সঠিক এটা। তারপরে দেখো উচ্চ গতি অপেক্ষা নিম্ন গতিতে নদী উপত্যকা চওড়া হয়, সঠিক। তারপরে দেখো হ্যালোন একটি ওজোন ধ্বংসকারী গ্যাস, হ্যাঁ এটাও সঠিক। তারপরে দেখো ভারতের মাঝখান দিকে মকরক্রান্তি রেখা বিস্তৃত, না কর্কটক্রান্তি। তারপরে দেখো ভুট্টা হলো ভারতের প্রধান মিলেট, না এটাও অশুদ্ধ। ভারতের স্বাধীনতার আগে গড়ে ওঠা লৌহ ইস্পাত কেন্দ্রটি হলো দুর্গাপুর, না এটা স্বাধীনতার পর, ভুল। তারপর দেখো ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রতীক চিহ্ন দ্বারা উপস্থাপন করা হয়, হ্যাঁ অবশ্যই। আচ্ছা এটা গেল তোমার শুদ্ধ অশুদ্ধ। এরপর দেখো 2 নম্বরে যেটা দেওয়া আছে এখানে শূন্যস্থান পূরণ, হ্যাঁ শূন্যস্থান পূরণে দেখো প্রথমে কি দেওয়া আছে, বলছে মরুভূমির শুষ্ক নদী খাতকে কি বলে? ওয়াদি, ও অন্তঃস্থ একার দয়ারশ্মি, ওয়াদি হবে অ্যান্সার। তারপর দেখো উষ্ণতা কমলে বায়ুর চাপ
ড্যাশ উষ্ণতা কমলে বায়ুর চাপ কি হয়, বাড়ে। উত্তর হবে বয়াকার ডয়বিনোডাইকার বাড়ে। তারপর আছে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেরুপ্রভার সৃষ্টি হয়, আয়োনোস্ফিয়ার। অন্তস্থ দন্তনেয়কার দন্তস্বয় ফয়হস্তি অন্তস্থয়াকার র। তারপর দেখো নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ সমুদ্র স্রোত ড্যাশ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তারপর দেখো বর্জ্যের ড্যাশ প্রক্রিয়ায় পচনশীল ও অপচনশীল বর্জ্যকে পৃথক করা যায়, কোন প্রক্রিয়ায়, পৃথকীকরণ প্রক্রিয়ায় পচনশীল অপচনশীল বর্জ্যকে পৃথক করা যায়। তারপরে দেখো কি আছে, ড্যাশ শিল্পকে উদীয়মান শিল্প বলে, পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে। তারপরে দেখো আছে স্যানিটারি ল্যান্ডফিলে ড্যাশ গ্যাস উৎপন্ন হয়, মিথেন গ্যাস উৎপন্ন হয়। বুঝতে পেরেছ? তাহলে এটা হয়ে গেল তোমার শূন্যস্থান পূরণ। এরপরে দেখো যেটা আছে এটা শর্ট প্রশ্ন, একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখানে দেখো তোমাকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, দেওয়া আছে 8টি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমার দুটো বেশি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম প্রশ্ন কি আছে, পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি? পৃথিবীর গভীরতম গিরিখাত হচ্ছে তোমার তাল, পশ্চিম গভীরতম গিরিখাতটার নাম হচ্ছে তোমার নেপালের কালীগণ্ডকী গিরিখাত। ঠিক আছে, নেপালের কালীগণ্ডকী গিরিখাত হচ্ছে তোমার সব থেকে গভীরতম গিরিখাত। তারপরে কি আছে, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়, ডবসন এককে, ডব দন্তস দন্তন্য। তারপরে দেখো কোন ঋতুতে হুগলি নদীতে সাঁড়াসাঁড়ি বান ডাকে, কোন ঋতুতে, বর্ষা ঋতুতে। ঠিক আছে, বর্ষা ঋতুতে সাঁড়াসাঁড়ি বান ডাকে। তারপর দেখো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এটা হবে তোমার গুরু শিখর সিংহ। ঠিক আছে, গুরু শিখর সিংহটা হচ্ছে তোমার আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ। তারপর দেখো ভারতের কোন মৃত্তিকা শক্ত ইটের মতো গাঢ় লাল রঙের হয়, ল্যাটেরাইট মৃত্তিকা শক্ত ইটের মতো গাঢ় লাল রঙের হয়। নেক্সট হচ্ছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা উৎপন্ন হয়, আসাম। আসামে কিন্তু তোমার সর্বাধিক চা উৎপন্ন হয়। তারপর কি আছে দেখো, তথ্য জালের মাধ্যমে আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে কি বলে, ইন্টারনেট। তথ্য জালের মাধ্যমে আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে ইন্টারনেট বলা হয়। তারপরে কি আছে, কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়, এটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে। উত্তরটা হবে ভূবৈচিত্র্য সূচক বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রে। এবার দেখো ডান দিকের সঙ্গে বাম দিকের আমরা যে ম্যাচের যেটা করি সেটা, প্রথম কি আছে তাল, তাহলে তালটা কি তোমার এই হিমালয়, পশ্চিম হিমালয়ের হ্রদ, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। তারপর দেখো ঝুম চাষ হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের সঙ্গে যুক্ত, তাহলে এটা হবে 2। চিকমাগালুরু কফি গবেষণা কেন্দ্র, এটা হচ্ছে তোমার 3। আর বারাণসী হচ্ছে তোমার ডিজেল রেল ইঞ্জিন, এটা হচ্ছে 4। তাহলে দেখো 4টে প্রশ্নের উত্তর হয়ে গেল। এগুলোর মধ্যে কোনোটা যদি না পারো প্রথমে বাকিগুলো করে যেটা পড়ে থাকবে সেটা করার চেষ্টা করবে, তাহলে তোমার কাজটা সুবিধা হবে। তারপর দেখো যেটা দেওয়া আছে এখানে আমাদের, তাহলে শর্ট প্রশ্ন শেষ হলো। এরপরে গ বিভাগের শর্ট প্রশ্ন তোমার 2 × 6, এখানে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটার মান 2। তবে 6টার প্রত্যেকটার কিন্তু একটা করে অল্টারনেট আছে, অর্থাৎ এখানে 12টা প্রশ্ন কিন্তু দেওয়া আছে, তোমাকে দিতে হবে 6টা, এটা কিন্তু একটা সুবিধা। এবার দেখো প্রথম প্রশ্ন কি আছে, নদী অববাহিকা বলতে কি বোঝো? তাহলে নদী অববাহিকা বলতে যে অঞ্চলের উপর দিয়ে নদী তোমার বয়ে চলছে, যে সেটাকে তোমার বলছে নদী অববাহিকা। দেখো নদী অববাহিকা কোনটাকে বলছে, ধারণ অববাহিকা, নদী অববাহিকা। দেখো কোনো নদী, দেখতে পাচ্ছ, কোনো নদী ও তার সব উপনদী এবং শাখা নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলটিকে বলা হয় নদী অববাহিকা। বুঝতে পেরেছো? তাহলে নদী শাখা নদীগুলো যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে নদী অববাহিকা। তারপরে নেক্সট প্রশ্ন আছে তোমার, লোয়েস কাকে বলে? তাহলে লোয়েস হচ্ছে তোমার কি, একটা সমভূমি, এটা বায়ুর ক্ষয়কাজ সঞ্চয় কাজের ফলে গঠিত একটা ভূমিরূপ বলতে পারো, যে বালিয়াড়ি গঠিত হয় তারই ইয়েতে তোমার দেখাই আমি তোমাদের লোয়েসটা কি। দেখো লোয়েস দেখতে পাচ্ছ, লোয়েস হচ্ছে তোমার মরুভূমির বালুকা মিশ্রিত হলুদ রঙের শিথিল অতি সূক্ষ্ম পলিকণা বায়ুপ্রবাহের সঙ্গে বহুদূর পর্যন্ত উড়ে গিয়ে সঞ্চিত হয়, একে লোয়েস বলে। এভাবে বায়ুবাহিত সূক্ষ্ম বালুকণা ও পলিকণা দীর্ঘ পথ অতিক্রম করে সেখানকার বিস্তৃত এলাকায় সঞ্চিত হয়ে যখন সমভূমি সৃষ্টি করে তখন তাকে লোয়েস সমভূমি বলে। উদাহরণ হচ্ছে চীনের হুয়াংহো নদী উপত্যকায় এই লোয়েস সমভূমি দেখা যায়। মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে বায়ুপ্রবাহের সঙ্গে বিপুল পরিমাণ বালুকা রাশি উড়ে এসে চীনের হুয়াংহো নদী উপত্যকায় সঞ্চিত হয়ে এই সমভূমি গঠন করেছে। তাহলে এটা হলো তোমার লোয়েস সমভূমি। নেক্সট কি আছে দেখো, নেক্সট হচ্ছে
বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো? তাহলে দেখো বৈপরীত্য উত্তাপ যেটা আছে সেটা তোমার ওই ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুর একটা অংশ। বৈপরীত্য উত্তাপ আমি তোমাদের দেখাই যে বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝায়। অর্থাৎ ট্রপোস্ফিয়ারে যখন উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা না কমে যখন বেড়ে যায় তখন সেটিকে বলছে বৈপরীত্য উত্তাপ। দেখো বৈপরীত্য উত্তাপ কী বলছে, বলছে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে অর্থাৎ ট্রপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে উচ্চতা বৃদ্ধি পেলে তাপমাত্রার হ্রাস পায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে। দেখো লেখা আছে তাপমাত্রার এই হ্রাসকে তাপমাত্রার স্বাভাবিক হ্রাস হার বলে। বিপরীত ধারণা, কিন্তু কোনো কোনো সময় উচ্চতা বাড়লেও উষ্ণতা তোমার না কমে বেড়ে যায়। কারণ কি? সাধারণত পার্বত্য উপত্যকায় শান্ত মেঘমুক্ত রাতে পর্বতের উপরের অংশে বায়ু দ্রুত তাপ বিকিরণ করে খুব ঠান্ডা ও ভারী হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বরাবর নিচে উপত্যকায় নেমে আসে। এই বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। ঠিক আছে, এই ছবিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। দেখো ক্যাটাবেটিক বায়ু নিচের দিকে আসছে, অ্যানাবেটিক বায়ুটা উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে ক্যাটাবেটিকটা হচ্ছে তোমার উষ্ণ প্রকৃতির, তোমার এই উপত্যকায় নেমে আসে ঠান্ডা হয়ে শীতল প্রকৃতির বায়ু। ক্যাটাবেটিকটা হচ্ছে তোমার শীতল বায়ু। এই দেখো এখানে তোমার লেখা আছে নিম্নমুখী শীতল বায়ু ক্যাটাবেটিক, আর উপর দিকে উঠে যাচ্ছে উষ্ণ বায়ু অ্যানাবেটিক। হ্যাঁ, অন্যদিকে সরাসরি সারাদিন ধরে উষ্ণ হওয়া পর্বত পাদদেশের বায়ু হালকা উপত্যকা ঢাল বেয়ে ঊর্ধ্বগামী হয়, এই বায়ুকে অ্যানাবেটিক বায়ু বলে। ফলে উপত্যকার নিচু অংশে উত্তাপ পর্বতের ওপরের অংশের তুলনায় অনেক কম হয়, একে বৈপরীত্য উত্তাপ বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে তোমার বৈপরীত্য উত্তাপ, এবং ছবিটা দেওয়ার চেষ্টা করবে। নেক্সট কি আছে হচ্ছে তোমার পৃথিবীর অ্যালবেডো। আচ্ছা, অ্যালবেডো কথাটিকে যদি আমরা বাংলায় বলি তাহলে হবে অকার্যকরী সৌরকিরণ। বুঝতে পেরেছো? অর্থাৎ পৃথিবীতে যে ইনসোলেশন আছে সেটিকে দুটো ভাগে ভাগ করছে, অ্যালবেডো আর তোমার কার্যকরী সৌরকিরণ। হ্যাঁ, অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। তাহলে দেখো অ্যালবেডো কি বলছে, সূর্য থেকে পৃথিবীতে আগত মোট সৌর বিকিরণের শতকরা 34% বৃহৎ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায় এবং এর দ্বারা ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডল উত্তপ্ত হতে পারে না, একে পৃথিবীর অ্যালবেডো বলা হয়। বুঝতে পেরেছো? এর সব থেকে বেশি হয় তোমার মেঘ থেকে, আর সব থেকে কম হয় ভূপৃষ্ঠ থেকে 2%। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, বিষাক্ত বর্জ্য কাকে বলে। তাহলে বিষাক্ত বর্জ্য কোনগুলোকে বলছে, আমাদের যে বর্জ্যগুলো আছে সেগুলোকে কতগুলো ভাগে ভাগ করছে, তার একটা ভাগ হচ্ছে বিষাক্ত বর্জ্য, যেটা কিন্তু সব থেকে বেশি ক্ষতিকর। হ্যাঁ, বর্জ্য মানেই ক্ষতিকর, কিন্তু বিষাক্ত বর্জ্যটা বেশি ক্ষতিকর। কি বলছে দেখো, বিষাক্ত বর্জ্য বলছে যেসব বর্জ্য পরিবেশ তথা জীবজগতের ওপর খারাপ প্রতিক্রিয়া তৈরি করে তাকে বিষাক্ত বর্জ্য বলে। বিষাক্ত বর্জ্যও হলো এক প্রকার জীব অবিশ্লেষ্য বর্জ্য, যেমন প্লাস্টিক। ঠিক আছে, উদাহরণ হিসাবে তোমার ডিডিটি, প্লাস্টিক, কীটনাশক প্রভৃতি হলো বিষাক্ত বর্জ্য। নেক্সট কি আছে দেখো, বিষাক্ত বর্জ্য হলো, এরপর বলছে কম্পোস্টিং। তাহলে দেখো কম্পোস্টিংটা কি, ওয়েস্ট ম্যানেজমেন্টের তোমার একটা প্রসেস। ঠিক আছে, এটা কাকে বলছে, বলছে কম ক্ষতিকারক জৈব বর্জ্য থেকে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও ছত্রাকের সাহায্যে জৈব সার বা কম্পোস্ট সার উৎপাদনের পদ্ধতিকে কম্পোস্টিং বলে। পদ্ধতি কি, দুটি পদ্ধতিতে কম্পোস্টিং হয়। এক নম্বর হচ্ছে মাটিতে পরিখা বা ট্রেঞ্চের মতো লম্বা গর্ত করে তার মধ্যে নানা ধরনের জৈব বর্জ্য ফেলে ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতির দ্বারা বিয়োজন হয়, এবং দু নম্বর হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে, অর্থাৎ একটি যন্ত্রের মাধ্যমে জৈব বর্জ্যগুলিকে চূর্ণ বিচূর্ণ করে তার ফলে ব্যাকটেরিয়া মিশিয়ে বিয়োজন। তাহলে এইটিকেই বলছে তোমার কম্পোস্টিং। হ্যাঁ, কম্পোস্টিংয়ের আবার তোমার তিনটে ভাগ আছে। হ্যাঁ, তাহলে দেখো এবার কি আছে, মালনাদ এবং ময়দান কি। দেখো মালনাদ এবং ময়দানের উপরে অনেক সময় পার্থক্য আছে, তুমি যদি এখানে পার্থক্যটা দাও কোনো অসুবিধা নেই, আমি দেখাই তোমাদের মালনাদ এবং ময়দান জিনিসটা কি। দেখো কর্ণাটকের মালভূমিরই অংশ, দুটোই কিন্তু কর্ণাটকের মালভূমির অংশ। কর্ণাটকের মালভূমির পশ্চিম ভাগ হচ্ছে মালনাদ, আর পূর্ব ভাগ হচ্ছে তোমার ময়দান। ঠিক আছে, মালনাদ শব্দের অর্থ পাহাড়ি দেশ, ময়দান শব্দের অর্থ নাতি উচ্চ ভূমিভাগ। মালনাদ এক ধরনের ব্যবচ্ছিন্ন মালভূমি, এটা হচ্ছে সমপ্রায় ভূমি। ঠিক আছে, মালনাদের ভূমিরূপ উঁচু নিচু ঢেউ খেলানো, অর্থাৎ খুবই বন্ধু প্রকৃতির, আর ময়দানের ভূমিরূপ উন্মুক্ত ও সমতল প্রকৃতির। মালনাদের উচ্চতা যথেষ্ট বেশি আর ময়দানের উচ্চতা যথেষ্ট কম। তাহলে এইটাই তুমি যদি ধরো
আলাদা করে, এছাড়া মালনাদ ময়দান অঞ্চল তোমার এখানে দেওয়াও আছে। তোমরা যদি আলাদা করে লিখতে চাও তাহলে দেখো এখানে লেখা আছে মালনাদ কথার অর্থ তোমার পাহাড়ি দেশ, পরিচিতি ওই যে পশ্চিম ঘাট যেটা যা আছে সেটাই। বৈশিষ্ট্য, মালনাদ একটা কর্ণাটক মালভূমির অপেক্ষিত উঁচু অংশ, ব্যবচ্ছিন্ন মালভূমি, এখানকার পাহাড়গুলি গোলাকার, এই অঞ্চলের পাহাড়গুলির মধ্যে বাবাবুদান উল্লেখযোগ্য, এখানকার একটি সাধারণ লাল রঙের হয়। মালনাদ গ্রানাইট এবং নিঃস্বাদের গঠিত। আর ময়দান কি, এখানে ভূমিরূপ সমপ্রায়, গড় উচ্চতা 600 মিটারের কম, এখানকার মাটি লাল রঙের, মানে এইগুলোই কিন্তু এখানে লেখা আছে। তাহলে হলো, এরপর নেক্সট কি আছে, জল সংরক্ষণ বলতে কি বোঝো। দেখো জল সংরক্ষণ, ওয়াটার প্রিজার্ভেশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আমাদের দিন যাওয়ার সঙ্গে সঙ্গে। তা দেখো জল সংরক্ষণটা কি আমি তোমাদের বলি। জল সংরক্ষণ হচ্ছে পৃথিবীতে স্বাদু জলের পরিমাণ সীমিত, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আমাদের চারপাশের বিভিন্নভাবে বিপুল পরিমাণে জলের অপচয় হয় বা জল দূষিত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এই জন্য যে বৈজ্ঞানিক উপায়ে একদিকে জল অপচয় রোধ করা যায় এবং অন্যদিকে জলের প্রাকৃতিক ও রাসায়নিক ধর্ম বা উপযোগিতা বজায় রাখা যায়, এর ফলস্বরূপ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মতো জলের চাহিদা মেটানো যায়, তাকেই বলে জল সংরক্ষণ। এর গুরুত্বটা কি, ওই যে পানীয় জলের যোগান বজায় রাখা, কৃষিকাজে জলের চাহিদা পূরণ করা, শিল্প এবং বিভিন্ন অর্থনৈতিক কাজে জলের যোগান বজায় রাখা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার জল সংরক্ষণের গুরুত্ব বা জল সংরক্ষণ। নেক্সট দেখো কি আছে, সবুজ বিপ্লব বলতে কি বোঝো। দেখো সবুজ বিপ্লবটা কিন্তু পাঞ্জাবে গম উৎপাদনের মধ্য দিয়ে তোমার শুরু হয়। ঠিক আছে, সবুজ বিপ্লব কাকে বলছে দেখাই তোমাদের। দেখো স্বাধীনতা লাভের পরবর্তী সময়ে ভারতে কৃষিজ উৎপাদন বৃদ্ধির জন্য 6-এর দশকের শেষের দিক থেকে কৃষিকাজে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, রাসায়নিক সার ও কীটনাশক দ্রব্যের প্রয়োগ, ট্রাক্টর, হারভেস্টার প্রভৃতি আধুনিক যন্ত্র ও জলসেচের ব্যবহার বৃদ্ধি পায়। এই সব ব্যবস্থা অবলম্বন করায় 1968 সাল থেকে 1978 সালের মধ্যে ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের পশ্চিমভাগে গম উৎপাদনে যে অভূতপূর্ব উন্নতি ঘটে, সেই অভূতপূর্ব উন্নতিকে সবুজ বিপ্লব আখ্যা দেওয়া হয়। যেমন 1960-61 সালে সমগ্র ভারতে গমের উৎপাদন বেড়েছিল 1,10,00,000 টন, হ্যাঁ। 1980-81 সালে 3 গুণ বেড়ে গিয়ে 3,63,00,000 টন হয়। এটাকেই বলছে তোমার সবুজ বিপ্লব। নেক্সট কি আছে দেখো, সোনালী চতুর্ভুজ। তাহলে সোনালী চতুর্ভুজ তোমার এটা পরিবহন থেকে এসেছে। তোমার ওই দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাই, এই 4টে শহরকে 4 বা 6 লেন বিশিষ্ট সড়ক পথ দ্বারা যুক্ত করার যে পরিকল্পনা, সেটিকেই তোমার বলছে সোনালী চতুর্ভুজ। দেখো আমি তোমাদের দেখাই, ভারতের চারিদিকে অবস্থিত, দেখতে পাচ্ছ ভারতের চারিদিকে অবস্থিত 4টি মহানগর কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইকে যে অত্যন্ত উন্নত মানের ও প্রশস্ত জাতীয় সড়কের মাধ্যমে যুক্ত করা হয়েছে তাকে সোনালী চতুর্ভুজ বলে। এটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক প্রকল্প এবং পৃথিবীর 5ম দীর্ঘতম সড়ক প্রকল্প। জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে তোমার 5,846 কিলোমিটার দীর্ঘ এই সড়ক পথটি 4 থেকে 6 লেন বিশিষ্ট। বুঝতে পেরেছ? তারপরে দেখো কি আছে, তাহলে সোনালী চতুর্ভুজটা কি তোমরা বুঝতে পারলে। নেক্সট হচ্ছে তোমার উপগ্রহ চিত্র কাকে বলে বা স্যাটেলাইট ইমেজ। দেখো আগে তোমার টোপোগ্রাফিক্যাল ম্যাপ ব্যবহার করা হতো, কিন্তু এখন টোপোগ্রাফির ম্যাপের পাশাপাশি এই স্যাটেলাইট ইমেজটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। ঠিক আছে, তাহলে দেখো উপগ্রহ চিত্র কাকে বলছে। উপগ্রহ চিত্র হচ্ছে পৃথিবীর চারিদিকে পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ থেকে ক্যামেরার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশের যে চিত্র সংগৃহীত হয় তাকেই উপগ্রহ চিত্র বলে। বৈশিষ্ট্য কি, স্কেল, এই চিত্র সুনির্দিষ্ট স্কেলে তৈরি করা হয় এবং এখানে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সময়, তারিখ ইত্যাদি উল্লেখ থাকে। এটাই হচ্ছে তোমার উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ। এরপর দেখো ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে। তাহলে দেখো ভূবৈচিত্র্যসূচক মানচিত্রটা হচ্ছে তোমার যে মানচিত্রে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলিকে নির্দিষ্ট রং ও প্রতীক চিহ্নের সাহায্যে নির্দিষ্ট স্কেল, অক্ষাংশ, দ্রাঘিমা ও সূচক সংখ্যা সহ উপস্থাপন করা হয়, সেই মানচিত্রকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বলে। বৈশিষ্ট্য কি, প্রধানত জরিপ কার্যের মাধ্যমে সংগৃহীত প্রাথমিক রাশি তথ্যের ভিত্তিতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র অঙ্কন করা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো। আচ্ছা, এটা তোমার গ বিভাগ শেষ হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো ঘ বিভাগে। এখানে দেখো তোমাকে 3 নম্বরের 4টে প্রশ্ন, 12 নাম্বার আছে। ঠিক আছে, তাহলে দেখো কি কি আছে। প্রথমে দেখাই, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে, কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে বলতে চাইছে নদীর মোহনাতেই কেন বদ্বীপটা গড়ে ওঠে। তাহলে চলো দেখি নদীর মোহনাতে কেন বদ্বীপ গড়ে উঠছে।
নদী মোহনায় দেখো নিম্ন গতিতে নদীর নিম্ন গতিতে বদ্বীপ সৃষ্টি হয় বা নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে, দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই। বলছে নিম্ন গতিতে নদী যতই মোহনার কাছে চলে আসে ততই ঢাল কমে যায় বলে নদীর স্রোতের বেগ এবং বহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এর ফলে তখন নদীর অবক্ষেপণ খুব বেড়ে যায়। নদীবাহিত কাদা পলি বালি মোহনায় ব্যাপকভাবে সঞ্চিত হয়। এছাড়া নদীবাহিত ওইসব পদার্থ সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে জোটবদ্ধ ও ভারী হয়ে মোহনায় জমা হতে শুরু করে। এগুলি জমতে জমতে ক্রমশ মোহনায় গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলা অক্ষর মাত্রা ছাড়া বয়ের মতো নতুন ভূভাগ বা বদ্বীপ সৃষ্টি হয়। তবে বদ্বীপ গঠনের জন্য মোহনায় নদীর সঞ্চয়ের হার সমুদ্র স্রোতের অপসারণ ক্ষমতার তুলনায় বেশি দরকার হয়। তারপর দেখো এখানে তোমার উদাহরণ হিসাবে দিয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মোহনায় এইভাবে যে বদ্বীপ সৃষ্টি হয়েছে সেটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ। তারপর দেখো এই ছবিটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। নেক্সট কি আছে দেখো, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। দেখো ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে উষ্ণতা হ্রাস পাচ্ছে তার কিন্তু একটা কারণ আছে। কি কারণ? তার কারণ হচ্ছে সূর্যের আলো কিন্তু সর্বপ্রথম ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, ঠিক আছে। ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার পরে কিন্তু তাপটা আস্তে আস্তে উপরের স্তরে বিকিরিত হয়, বুঝতে পেরেছ? তো এই কারণেই কিন্তু তোমার ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রাটা হ্রাস পায়, এটা প্রধান কারণ। দেখো এখানে লেখা আছে, আমি দেখিয়ে দিই তোমাদের। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, একে বলে তাপমাত্রার স্বাভাবিক হ্রাস হার। তাপমাত্রা হ্রাসের এই হার প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার কারণগুলি হলো উপরে বিকিরণ কম, অর্থাৎ সূর্যতাপে বায়ুমণ্ডল সরাসরি বিশেষ করে উষ্ণ হয় না। সূর্যতাপে প্রথমে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, পরে ভূপৃষ্ঠ উষ্ণতা থেকে তাপ বিকিরণের মাধ্যমে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এর জন্য ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে উষ্ণতা কমে যায়, এটা 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে বায়ুর ঘনত্ব কম। হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব তত কমে যায় বলে বায়ুর তাপমাত্রা ধারণ ক্ষমতা হ্রাস পায়। এর ফলে ক্রমশ ওপরে উষ্ণতাও হ্রাস পেতে থাকে। 3 নম্বর কি আছে, বিকীর্ণ তাপ কম পৌঁছানো। হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপের খুব অংশই উপরে পৌঁছায়। তারপর আছে তাপ শোষণ কম। উপরের বায়ুতে জলীয় বাষ্প ধূলিকণা জলীয় বাষ্প কম থাকে বলে ওই বায়ুর তাপ শোষণ এবং সংরক্ষণ ক্ষমতাও কম। আর বায়ুস্তর পাতলা, বলছে বায়ুস্তর ক্রমশ উপরের দিকে পাতলা হয়ে যায়, তাই ঊর্ধ্বে বায়ু তাড়াতাড়ি প্রসারিত হয় এবং তাপ বিকিরণ করে শীতল হয়। তাহলে এই সমস্ত কারণে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পাচ্ছে। তাহলে এটা গেল। এরপরে দেখো আমরা চলে আসছি বর্জ্য ব্যবস্থাপনায় 3R। হ্যাঁ, ঠিক আছে, বর্জ্য ব্যবস্থাপনায় 3R বর্ণনা করো। তাহলে দেখো বর্জ্য ব্যবস্থাপনা যে 3R আছে সেটা হচ্ছে রিসাইকেল, রিউজ আর রিসাইকেল, রিইউজ এবং 3 নাম্বার হচ্ছে তোমার রিডিউস, ঠিক আছে। দেখো এখানে দেখো দেওয়া আছে রিসাইকেল, রিউজ এবং রিডিউস। বর্জ্য ব্যবস্থাপনায় 3R। প্রথমে রিডিউস কোনটাকে বলছে বর্জ্য ব্যবস্থাপনায় মূল লক্ষ্যই হলো কম আবর্জনা উৎপাদন করা। এই লক্ষ্যে জিনিসপত্র অপচয় বন্ধ করে জীবনযাত্রার পদ্ধতিগত পরিবর্তন ঘটিয়ে কম বর্জ্য সৃষ্টি করতে হবে। আর রিইউজ কোনটা? রিইউজ হচ্ছে পুনর্ব্যবহার, অর্থাৎ নতুন পদ্ধতি উদ্ভাবন করে পরিত্যক্ত দ্রব্য পুনরায় ব্যবহারের ব্যবস্থা করতে হবে। আর রিসাইকেল কোনটাকে বলছে? অর্থাৎ পুনরায় নবীকরণ। হ্যাঁ, এই পদ্ধতিতে বর্জ্য পদার্থ পরিশোধন ও প্রক্রিয়াকরণ করে পুনরায় ব্যবহারের উপযোগী বস্তুতে পরিণত করা হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার পুনর্নবীকরণ। আর একটা যেটা 4R বলছে সেটা এটার সঙ্গে আরেকটা আর যুক্ত হবে, সেটা হচ্ছে রিফিউজ, বুঝতে পারলেন, অর্থাৎ ত্যাগ করা, আমি ব্যবহারই করব না, এরকম একটা মনোভাবকে বলছে রিফিউজ, সেখানে হবে 4R। তাহলে দেখো 3R হয়ে গেল। এরপরের প্রশ্ন আছে দেখো, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা আলোচনা করো। তাহলে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কি আছে দেখো। প্রথম যেটা আছে শিক্ষার্থীদের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে, বর্জ্য সম্পর্কে নিজে যেমন সচেতন হতে হবে তেমনি অন্যদেরও সচেতন করতে হবে, অর্থাৎ চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তোমাকে বাড়ি থেকেই কাজটা শুরু করতে হবে এবং অন্যদিকে আবার সেটা সচেতন করবে। তারপরে দেখো বর্জ্য পদার্থের পরিমাণ কমানোর ব্যবস্থা করবে, ঠিক আছে, বর্জ্য ব্যবস্থা করবে। 3 নাম্বার কী হচ্ছে, বাড়ি, বিদ্যালয়, রাস্তা প্রভৃতি স্থান ও তার পার্শ্ববর্তী এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর 4 নাম্বার কী আছে, বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হবে প্রভৃতি। তাহলে এইগুলোই মোটামুটি তোমাদের 3টে বলেছে, তোমরা 3টে লিখবে। তারপরে দেখো ভারতের অরণ্য সংরক্ষণের 3টি উপায় সংক্ষেপে লেখো। তাহলে দেখো আমাদের যে অরণ্য আছে এই
অরণ্য কিন্তু সংরক্ষণ আমাদের করতে হবে, তা না হলে কিন্তু আমাদের ভবিষ্যতে কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হব। তাহলে এই অরণ্যকে সংরক্ষণ কীভাবে করা যায়, দেখো সেই সম্পর্কে তিনটি তোমার লেখা আছে। অরণ্য সংরক্ষণের উপায়। প্রথম যেটা আছে সেটা হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষছেদন রোধ। দেখতে পাচ্ছ অরণ্য সংরক্ষণের উপায় 1 নম্বর হচ্ছে অনিয়ন্ত্রিত বৃক্ষছেদন রোধ, অর্থাৎ বিনা কারণে কিন্তু বৃক্ষকে কাটা যাবে না। বৃক্ষ একটা অবশ্যই রিসোর্স, সেটা ব্যবহার করতে হবে, কিন্তু অনিয়ন্ত্রিতভাবে কিন্তু ব্যবহার করলে হবে না। 2 নম্বর হচ্ছে অপরিণত বৃক্ষছেদন হ্রাস। আমরা অনেক সময় নিজের প্রয়োজনে যে গাছ পরিণত নয় তাকেও কিন্তু কেটে ফেলছি, সেটা বন্ধ করতে হবে। 3 নম্বর জ্বালানি কাঠের পরিবর্তে বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে, অর্থাৎ গ্যাস ব্যবহার করতে হবে বা অন্য কিছু ব্যবহার করতে হবে। তারপর দেখো দাবানল প্রতিরোধ। দাবানলের ফলে কিন্তু প্রচুর পরিমাণে বনরাশি হেক্টরের পর হেক্টর কিন্তু নষ্ট হয়ে যায়, তাই দাবানলটাকে রোধ করার চেষ্টা করতে হবে। 5 নম্বর কি আছে, পশুচারণ নিয়ন্ত্রণ। দেখো পশু যদি তোমার চারণকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে ছোট অবস্থাতেই কিন্তু গাছটাকে সে খেয়ে ফেলছে, সেটা কিন্তু বড় হতে পারছে না। অতএব নিয়ন্ত্রণ করতে হবে। বনসৃজন এবং পুনর্বনসৃজন, অর্থাৎ বনসৃজন করতে হবে, বন সৃষ্টি করতে হবে এবং পুনরায় সেখানে বনসৃজন করতে হবে। তারপরে বলছে অরণ্য ব্যবস্থাপনার কর্মসূচি গ্রহণ করা, অর্থাৎ রাস্তা নির্মাণ, খাল খনন প্রভৃতি উন্নয়নমূলক কাজের সময় কেবল পরিণত এবং নির্বাচিত বৃক্ষই কাটতে হবে। এই জন্য অরণ্য ব্যবস্থাপনার যথাযথ কর্মসূচি গ্রহণ করতে হবে। মানুষের অংশগ্রহণ, অর্থাৎ বর্তমানে উদ্ভিদের স্বল্পতার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষই দায়ী, তাই সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে বন সংরক্ষণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য যৌথ বন পরিকল্পনা ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। তাহলে হয়ে গেল তোমার অরণ্য সংরক্ষণের উপায়। তুমি এগুলোর মধ্যে 3টে লিখবে। এরপরে দেখো আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য। আচ্ছা দেখো, ভূবৈচিত্র্য সূচক এবং মানচিত্র এবং উপগ্রহ চিত্রের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। তার মধ্যে কি উপগ্রহ মানচিত্র কিন্তু হচ্ছে একটা পুরনো পদ্ধতি, স্যাটেলাইট ইমেজ হচ্ছে একটা নতুন পদ্ধতি। এটা হচ্ছে একটা প্রধান বিষয়, ঠিক আছে। আমি তোমাদের যে পার্থক্যগুলো আছে সবই তোমাদের দেখাচ্ছি। দেখো কোনো স্থানের, দেখো ভূবৈচিত্র্য মানচিত্র এবং উপগ্রহ চিত্র বলছে ভূপৃষ্ঠের কোনো স্থানের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি প্রচলিত প্রতীক চিহ্নের সাহায্যে মানচিত্রে প্রদর্শন করা হলে তাকে ভূবৈচিত্র্য মানচিত্র বলে। অন্যদিকে দূর সংবেদনের মাধ্যমে উপগ্রহ থেকে তোলা কোনো নির্দিষ্ট স্থানের চিত্র হলো উপগ্রহ চিত্র। তারপর হচ্ছে প্রচলিত প্রতীক চিহ্নের সাহায্যে ভূবৈচিত্র্য মানচিত্র প্রকাশ করা হয়, আর উপগ্রহ চিত্রের বিভিন্ন বিষয়গুলিকে প্রকৃত রং বা ছদ্ম রঙে প্রকাশ করা হয়। কেবল দিনের বেলাতেই তথ্য সংগ্রহ করা সম্ভব, আর দিন রাত্রি যে কোনো সময় তথ্য সংগ্রহ করা যায়। তারপর আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সব স্কেল সব সময় ত্রুটিপূর্ণ বা ত্রুটিমুক্ত হয় না, বিশেষ করে নদী, সড়ক, রেলপথ নিখুঁত স্কেলে আঁকা যায় না। অন্যদিকে নির্দিষ্ট উচ্চতায় সংস্থাপিত কৃত্রিম উপগ্রহগুলি অত্যাধুনিক সেন্সর ব্যবহার করে বলে এদের তৈরি মানচিত্রগুলি স্কেল ত্রুটিমুক্ত হয়। তারপর আছে ভূবৈচিত্র্য মানচিত্রের তথ্য বিশ্লেষণ করা তুলনামূলকভাবে সহজ। প্রচলিত প্রতীক চিহ্ন তোমার সম্পর্কে ধারণা থাকলে ভূবৈচিত্র্য মানচিত্র পাঠ করা সম্ভব হয়, কিন্তু উপগ্রহ চিত্রের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করা বেশ জটিল, তাই এগুলি বিশ্লেষণে বিশেষজ্ঞ মানুষের প্রয়োজন হয়। তাহলে এগুলোই হচ্ছে তোমার মোটামুটি পার্থক্য। তারপরে দেখো উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। তাহলে আমরা যে উপগ্রহ চিত্র ব্যবহার ইউজ করছি, এখানে কিন্তু তোমার কিছু ব্যবহার আমরা দেখতে পাই। কি কি দেখো, উপগ্রহ চিত্রের ব্যবহার হচ্ছে প্রথম যেটা আছে ভূমির আবরণ ও ভূমির ব্যবহার সংক্রান্ত তথ্য লাভ। হ্যাঁ, ভূমির শ্রেণীবিভাগ, মানচিত্র তৈরি, ভূমি ব্যবহার সংক্রান্ত পরিবর্তন, এগুলো সবই কিন্তু জানতে পারি। তারপরে বলছে আবহাওয়া, প্রাকৃতিক বিপর্যয় ও ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যবহার, মানে মেঘাচ্ছন্নতার পরিমাণ, ঝড়ের গতি প্রকৃতি, আবহাওয়ার পূর্বাভাস, ক্ষয়ক্ষতির পরিমাণ, আঞ্চলিক পুনর্গঠনের কাজ, এগুলো সবই কিন্তু তোমার উপগ্রহ চিত্রের ক্ষেত্রে হয়ে থাকে। তারপরে কৃষিক্ষেত্রে ব্যবহার, দেখো কৃষিক্ষেত্রে ফসল চিহ্নিতকরণ, মানচিত্র প্রস্তুত, বিভিন্ন ফসল আর রোগগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত ফসল চিহ্নিতকরণ, এগুলো সব হয়ে থাকে। তারপর দেখো অরণ্যের পরিমাপ এবং সংরক্ষণ, অরণ্যের অবস্থান এবং আয়তন নির্ণয়, উদ্ভিদের প্রকৃতি এবং প্রজাতি শনাক্তকরণ, বনভূমি ধ্বংসের পরিমাণ এবং পরিবর্তন, দাবানলের কারণ, উদ্ভিদের ক্ষয়ক্ষতি দ্রুত জানার জন্য উপগ্রহ চিত্র ব্যবহার করা হয়। আর অন্যান্যের মধ্যে কি আছে, সমুদ্রে মাছের ঝাঁকের অবস্থান নির্ণয়,
তারপরে প্লাঙ্কটনের উপস্থিতি, সমুদ্র জলের উষ্ণতা নিরূপণ, সমুদ্রে ভাসমান হিমশৈলের অবস্থান, এমনকি সমুদ্রগর্ভে ভূপ্রকৃতি নির্ণয় করার জন্য উপগ্রহ চিত্র ব্যবহৃত হয়। আর কি উপগ্রহ চিত্রের মাধ্যমে খনিজ সম্পদ জরিপ করা, পর্যবেক্ষণ করা সম্ভব হয়। আর শত্রুপক্ষের সেনাবাহিনীর গতি প্রকৃতি কিন্তু জানা যায়। তাহলে উপগ্রহ চিত্রের ব্যবহার কিন্তু অনেক 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 ক্ষেত্রেই আছে। তারপর দেখো কি আছে, ভূবৈচিত্র্য মানচিত্রে কি কি স্কেল ব্যবহার করা হয়। দেখো ভূবৈচিত্র্য মানচিত্র কিন্তু স্কেল কিন্তু সব ক্ষেত্রে এক নয়। এখানে ভূবৈচিত্র্য মানচিত্রে অনেকগুলো স্কেলে তৈরি করা হয়, 3টে স্কেলে তৈরি করা হয়। 3টে স্কেল কি কি আছে সেটা হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার বৃহৎ স্কেল বিভাগ, 2 নাম্বার হচ্ছে তোমার মাঝারি স্কেল বিভাগ, আর 3 নাম্বার হচ্ছে ক্ষুদ্র স্কেল বিভাগ। বৃহৎ স্কেল বিভাগ কোনটাকে বলছে, ভারতীয় উপমহাদেশকে প্রথম পর্যায়ে 4 ডিগ্রি অক্ষরেখা এবং 4 ডিগ্রি দ্রাঘিমা রেখা ভিত্তিতে 135টি গ্রিডে ভাগ করা হয়। এই মানচিত্রের স্কেল হলো 1 সেমিতে 10 কিলোমিটার। এই মানচিত্রগুলিকে বলছে মিলিয়ন সিট। অনেক সময় প্রশ্ন আছে মিলিয়ন সিট কাকে বলে। তারপর দেখো আছে মাঝারি স্কেল বিভাগ, কি আছে, দ্বিতীয় পর্যায়ে 4 ডিগ্রি 4 ডিগ্রির প্রত্যেকটি গ্রিডকে 1 ডিগ্রি 1 ডিগ্রি হিসাবে সমান 16টি গ্রিডে ভাগ করে ইংরাজি অক্ষর এ থেকে পি পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ দেখবে পি এর বাইরে কিন্তু কোনো নাম্বার তোমার টোপোম্যাপের হয় না বা ভূবৈচিত্র্য মানচিত্রে হয় না। এইসব মানচিত্রের স্কেল হয় 1 সেমিতে 2.5 সেন্টিমিটার, এদের ডিগ্রি সিট বলা হয়। তারপরে যে ক্ষুদ্র স্কেল বিভাগ কি বলছে, তৃতীয় পর্যায়ে প্রতিটি 1 ডিগ্রি 1 ডিগ্রি সিটকে 15 মিনিট হিসাবে সমান 16টি ভাগে ভাগ করে 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। এগুলিকে বলছে ইঞ্চি সিট নামে পরিচিত। এই মানচিত্রের স্কেল হয় 2 সেমিতে 1 কিলোমিটার। এবার দেখো এখানে তোমার সমস্ত পরিচয়টা দেওয়া আছে, যে মিলিয়ন সিট হচ্ছে 1:1 পিঠে 6টা শূন্য, 1 সেমিতে 1 কিলোমিটার ও 4 ডিগ্রি 4 ডিগ্রি এবং 73। তাই এটা হচ্ছে তোমার নাম্বার। তারপরে তোমার হচ্ছে ডিগ্রি সিট, তারপরে অর্ধ ডিগ্রি সিট, ইঞ্চি সিট এবং বিশেষ ধরনের ম্যাপ। বেশ, তাহলে এটা গেল তোমার মানচিত্রের স্কেলের ব্যবহার। তাহলে এত দূর পর্যন্ত আমাদের হলো। এরপরে চলে আসছি আমরা ইয় বিভাগ। ইয় বিভাগে কি আছে, তোমাকে 2টোর প্রশ্নের উত্তর দিতে হবে। 5 নম্বরের দেওয়া আছে 4টি প্রশ্ন, অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু ডবল দেওয়া আছে। তাহলে প্রথম প্রশ্নটা কি আছে দেখো, হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে দেখো হিমবাহের ক্ষয় কার্যের ফলে কিন্তু অনেকগুলো ভূমি, এখানে কিন্তু কটা দিয়েছে দেখো তো, ক্ষয় কার্যের ফলে 3টি ভূমিরূপ। ঠিক আছে, তাহলে তোমরা যে কোনো 3টে ভূমিরূপ বলবে। প্রথম অনেকগুলো ভূমিরূপই আছে, আমি তোমাদের দেখাই। প্রথম আছে করি, তারপরে এরিটি, পিরামিড চূড়া, ঝুলন্ত উপত্যকা, ইউআকৃতির উপত্যকা, ক্র্যাগেন্টেল, রসেমতানে, ফিওর্ড এবং কথিত স্পার, এতগুলো ভূমিরূপ কিন্তু আছে। এরপরে প্রথম যে ভূমিরূপটা সেটা হচ্ছে করি। করি হচ্ছে তোমার হিমবাহের ক্ষয়কার্যের ফলে ওই যে হাতল চেয়ারের মতো যে ভূমিরূপটা গঠিত হচ্ছে সেটাকে বলছে করি। এখানে তোমার বৈশিষ্ট্য কি দেখো, খাড়া দেয়াল, করির পিছনের দিকে তোমার একটি খাড়া দেয়াল থাকে, অর্ধবৃত্তাকার গর্ত আর উটের কুজের মতো অংশ থাকে। ঠিক আছে, উদাহরণ কি, হিমালয় এবং আলপস প্রভৃতি হিমবাহ অধ্যুষিত পার্বত্য অঞ্চলে এই প্রকার হ্রদ দেখতে পাওয়া যায়। এবারে 2 নম্বর হচ্ছে এরিটি। কোনটাকে বলছে, পাশাপাশি যদি দুটো করির সৃষ্টি হয় তখন মাঝখানে যে উঁচু শিরার মতো অংশ থাকে সেটাকে বলছে এরিটি। বুঝতে পেরেছ? আর সব শেষে আছে পিরামিড চূড়া। পিরামিড চূড়া কোনটাকে বলছে, পাশাপাশি যখন কতগুলো এরিটি সৃষ্টি হয় তখন মাঝখানে যে উঁচু অংশটা থাকবে তখন সেটাকে বলছে পিরামিড চূড়া। দেখো এই যে তোমার যে ভূমিরূপটা দেওয়া, এই যে তোমার চিত্রটা দেওয়া আছে, এখানে কিন্তু 3টে ভূমিরূপকেই তোমার কভার করছে। এটা হচ্ছে করি, পাশাপাশি দুটো করির মাঝে এই যে উঁচু অংশটা রয়েছে এটাকে বলছে এরিটি, এবং পাশাপাশি যখন কতগুলো এরিটি সৃষ্টি হয় তখন মাঝখানে যে উঁচু যে ঢিপির মতো অংশটা থাকছে এটাকে বলছে পিরামিড চূড়া। এগুলোর বাইরেও তোমরা আরও যে ভূমিরূপগুলো আছে যেমন ঝুলন্ত উপত্যকা, এটাও তুমি দিতে পারো। ঝুলন্ত উপত্যকা হচ্ছে প্রধান যে হিমবাহ উপত্যকা আছে তার সঙ্গে যখন ছোটো খাটো উপত্যকাগুলো এসে মিলিত হয় তখন তাদের যেহেতু ক্ষয় কম, তাই মেন উপত্যকার উপরে সেগুলো ঝুলন্ত আকারে আছে বলে মনে হয়, তাই একে ঝুলন্ত উপত্যকা বলছে। এই দেখো ছবি, এটা মেন উপত্যকা, এগুলো হচ্ছে তোমার ঝুলন্ত উপত্যকা। এছাড়া দেখো হিমদনি, যেটা হচ্ছে হিমবাহ উপত্যকার অপর নাম, ইউআকৃতির উপত্যকা, তাকে হিমদনি বলছে, এটাও দিতে পারো। ক্র্যাগ অ্যান্ড টেল আছে, ক্র্যাগ অ্যান্ড টেলও দিতে পারো। এটা টেল, এটা ক্র্যাগ, অর্থাৎ কোনো কঠিন শিলার পিছনের অংশে তোমার টেল আর সামনে যেটা থাকে সেটা ক্র্যাগ। তো এগুলো গেল তোমার ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এবার হচ্ছে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ দেখো। তাহলে দেখো নিয়ত বায়ু প্রবাহের যে উৎপত্তি এবং গতিপথ, আমাদের টোটাল 3টি নিয়ত বায়ু আছে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। ঠিক আছে, এই তোমার 3টে বায়ুর উৎপত্তি সম্পর্কে বলতে গেলে তোমার আমাদের এই
সম্পর্কটা বলতে হবে নিয়ত বায়ু এবং তোমার বায়ু চাপ বলয়গুলি, ঠিক আছে। আমাদের টোটাল 7টা বায়ুচাপ বলয় আছে। তার মধ্যে দেখতে পাচ্ছ বায়ুচাপ বলয়গুলি: নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্ত কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং সুমেরু দেশীয় কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়। আর নিয়ত বায়ু প্রবাহ আছে আমাদের 3টে, একটা আছে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। আয়ন বায়ুর অপর নাম পূর্বালী বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। এবার দেখো এগুলো কী করে উৎপত্তি হচ্ছে। আমাদের যদি সম্পর্কটা যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু উৎপত্তিটা হয়ে যাবে। তাহলে প্রথমে দেখো হচ্ছে আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপের সম্পর্ক। আয়ন বায়ু তোমার কী হচ্ছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, আর দুদিকে যে তোমার দুটি উচ্চচাপ বলয় আছে, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়। এই কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হয় এবং উত্তর গোলার্ধে তোমার ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে চাপ ঢালের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়ে দুটো আয়ন বায়ু সৃষ্টি করছে। একটা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, একটা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এবং যেহেতু এই দুটো পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে তাই এই দুটোকে একত্রে পূর্বালী বায়ুও বলা থাকে। এবার তোমার পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী বলছে, উভয় গোলার্ধে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে দুপাশে যে মেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয় আছে, এই দুই দিকে তোমার যে বায়ু 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেটিকে বলছে পশ্চিমা বায়ু। প্রকারভেদ কি, এটা দেখো দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, এই দুটো ভাগে ভাগ হয়ে প্রবাহিত হচ্ছে। আর তারপরে আছে মেরু বায়ুর সম্পর্ক কি বলছে, উভয় গোলার্ধে মেরুকে কেন্দ্র করে থাকা দুটি মেরু বিদ্যুৎ উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু 65 থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সারা বছর নির্দিষ্ট পথে প্রবাহিত হচ্ছে তাকে বলছে মেরুবায়ু। একে দুটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে উত্তর পূর্ব মেরুবায়ু, একটা হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব মেরুবায়ু। এবার দেখো এটার সঙ্গে তোমাদেরকে ছবিটা দিতে হবে। আমি ছবিটা দেখাই, দেখো এই ছবিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এই দেখো এই যে ছবিটা আছে, এখানে কিন্তু সমস্ত চাপ বলয় এবং বায়ু প্রবাহটা পুরোপুরি দেওয়া আছে। এই ছবিটাকে প্রথমে যদি তুমি এঁকে ফেলতে পারো তাহলে ছবিটা দেখে দেখে লিখতে কিন্তু সুবিধা হবে। এই ছবির এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, ঠিক আছে। নেক্সট, এরপরে দেখো আমরা চলে আসছি ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব। তাহলে দেখো ভাগীরথী হুগলি নদী বা আমরা স্বাভাবিকভাবে ওটাকে গঙ্গা বলে থাকি, কলকাতার পাশ দিয়ে যেটা বয়ে গেছে, তো এর উপরে বর্জ্যের যে প্রভাব সেটা এখানে তোমাকে লিখতে হবে। তাহলে দেখো কি কি প্রভাব আছে আমি দেখাই। সেটা হচ্ছে দেখো প্রথম যে প্রভাব সেটা হচ্ছে নদীর জলের দূষণ। তাহলে জলটা কিন্তু দূষিত হচ্ছে, নদীর জলের কিন্তু ভৌত রাসায়নিক পরিবর্তন হচ্ছে। তারপর হচ্ছে নদীর নাব্যতা হ্রাস, অর্থাৎ বর্জ্য সে প্লাস্টিক বলো আরও অন্যান্য যা কিছু আছে সব কিন্তু পড়ে পড়ে নদীর নাব্যতাটা কিন্তু কমে যাচ্ছে। তারপর হচ্ছে জলবাহিত রোগের সংক্রমণ, তাহলে এই জল তোমার দূষিত হওয়ার ফলে জলবাহিত রোগের সংক্রমণ ঘটছে। তারপরে জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি, বর্জ্যের মাধ্যমে নানা প্রকার বিষাক্ত পদার্থ নদীর জলে মিশে যাওয়ার ফলে জলজ বাস্তুতন্ত্র ও জীবজগৎ সমূহ ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারপর হচ্ছে কৃষিকাজে ক্ষতি, ওই যে দূষিত জল জলসেচের কাজে ব্যবহার করার ফলে উৎপাদিত ফসলের গুণমান তোমার অবনতি ঘটছে। তারপরে আছে তোমার নদীর ভাঙন এবং বন্যার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে তোমার বর্জ্যের প্রভাব। নেক্সট কি আছে দেখো, জোয়ার ভাটা সৃষ্টির কারণ। দেখো জোয়ার ভাটা সৃষ্টির পিছনে দুটো কারণ আছে, একটা হচ্ছে তোমার পৃথিবীর জলের উপরে চাঁদ সূর্যের আকর্ষণ আর পৃথিবীর কেন্দ্রাতিক বল, ঠিক আছে। তবে চাঁদ এবং সূর্যের আকর্ষণের মধ্যে চাঁদের আকর্ষণটাই কিন্তু বেশি ক্রিয়াশীল, ঠিক আছে। দেখো আমি তোমাদের দেখাই, এই যে দেখো জোয়ার ভাটা সৃষ্টির কারণ। জোয়ার ভাটা সৃষ্টির কারণে প্রথম যে কারণ সেটা হচ্ছে পৃথিবীর চাঁদ এবং সূর্যের আকর্ষণ বল। এবং দেখো শেষে এখানে দেওয়া আছে প্রধানত চাঁদের আকর্ষণে কিন্তু পৃথিবীর জলরাশি ফুলে ওঠে, অর্থাৎ জোয়ার হয়। হ্যাঁ, এবং তার সঙ্গে এই যে ছবিটা আছে এই ছবিটা কিন্তু দিতে হবে। দেখো এখানে চাঁদ আছে, এই চাঁদের কক্ষপথ, এই সামনের অংশে মুখ্য জোয়ার হয়েছে, অপরের দিকে হয়েছে, আর এই অংশগুলোতে কিন্তু ভাটার সৃষ্টি হয়েছে। এরপরে যেটা আছে পৃথিবীর আবর্তন গতিজনিত কেন্দ্রাতিক বল। এটা কি পৃথিবীর আবর্তনের ফলে যে বিকর্ষণ শক্তি বা কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়, এর প্রভাবে ভূপৃষ্ঠের জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে। এই বল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করে। এই জন্য চাঁদের আকর্ষণে যেখানে জোয়ার হয় ঠিক বিপরীত দিকে বা প্রতিবাদী স্থানে চাঁদের মহাকর্ষ শক্তির তুলনায় পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাব বেশি কার্যকরী হয়, জোয়ারের সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমার জোয়ার ভাটা সৃষ্টির কারণ। নেক্সট কি আছে দেখো, আচ্ছা এটা তোমার ইয় বিভাগ চলে গেল। এবারে ইয় বিভাগের আবার আরেকটা আছে 5.2, এটা তোমার এখানেও দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমার 4টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার ভারতের উত্তরের সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত
পরিচয় দাও। তাহলে আমাদের ভারতের ভূপ্রকৃতিকে যে কতগুলো ভাগ করা হচ্ছে, তার একটা ভাগ হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। এই ভাগটা সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে। দেখো, উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি বলছে উত্তরের হিমালয় পর্বত এবং দক্ষিণের উপদ্বীপীয় মালভূমির মধ্যবর্তী এলাকায় গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এদের বিভিন্ন উপনদী এবং শাখা নদীগুলি পলি সঞ্চয় করে যে বিস্তৃত সমভূমি গঠন করেছে তাকে বলে উত্তরের সমভূমি অঞ্চল। স্থানীয় বৈচিত্র্য অনুসারে একে 4টি উপ অঞ্চলে ভাগ করছে। একটা রাজস্থান সমভূমি, পাঞ্জাব সমভূমি, গঙ্গা সমভূমি এবং অসম বা ব্রহ্মপুত্র সমভূমি। এবং এই ভাগগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে লিখে যেতে হবে। রাজস্থান সমভূমির মধ্যে দেখো মরুস্থলী আছে, ধ্রিয়ান আছে, লুনি নদী আছে, তারপরে জয়সলমেরের কাছে সমভূমি প্রায় ছোট পাহাড় দেখা যায়। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এরপরে আছে দেখো পাঞ্জাব সমভূমি, বলছে রাজস্থান সমভূমির উত্তর পূর্বে বা যমুনা নদীর পশ্চিমে যে বিস্তৃত সমতল এলাকা আছে তাকে বলছে পাঞ্জাব সমভূমি। তারপর আছে দেখো গঙ্গা সমভূমি কি বলছে, গঙ্গা সমভূমি উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে বিস্তৃত। ঠিক আছে, এখানে যে সমস্ত ভূপ্রকৃতিগুলো দেখা যায় এগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে। এগুলো মুখস্থ করা ছাড়া কিন্তু কোনো উপায় নাই। আর সবশেষে দেখো আছে 4 নম্বরে আছে তোমার ব্রহ্মপুত্র সমভূমি। এটা হচ্ছে অসম রাজ্যের ব্রহ্মপুত্র নদের দুপাশে যে সংকীর্ণ সমতল ক্ষেত্রটি গড়ে উঠেছে তাকে ব্রহ্মপুত্র সমভূমি বলে। আর এই ছবিটা কিন্তু তোমাদেরকে এখানে আঁকতে হবে। দেখো এখানে 4টে ভাগ 4টে কালারে দেখানো আছে। এটা হচ্ছে রাজস্থান সমভূমি, তারপরে এই অংশটা হচ্ছে তোমার পাঞ্জাব সমভূমি, এটা হচ্ছে তোমার গঙ্গা সমভূমি, আর এই যে এটা আছে এটা হচ্ছে তোমার ব্রহ্মপুত্র সমভূমি। ঠিক আছে, বেশ, তাহলে এটা গেল তোমার। নেক্সট প্রশ্ন কি আছে, উত্তর এবং আচ্ছা আমি বলে রাখি, এই আঞ্চলিক ভূগোলের মধ্যে এই ভূপ্রকৃতির এই ব্যাপারটা না, এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে এগুলো কিন্তু মুখস্থ করা কিন্তু খুবই কঠিন কাজ। করতে পারলে ভালো, তার কারণ ধরো শর্ট প্রশ্ন তো এখান থেকে আসবে, তো সেগুলো তো অ্যাটেম্প করতেই হয়, কিন্তু চেষ্টা করবে এটা অ্যাভয়েড করা। কারণ আরও দেখো 3টে আছে, এর মধ্যে থেকে 2টো তোমরা পেরে যাবে। হ্যাঁ, দেখো তারপরে কি আছে, উত্তর এবং দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। তাহলে দেখো আমাদের উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের যে নদীগুলো আছে তাদের মধ্যে কিন্তু অনেক রকমের কিছু পার্থক্য আমরা খুঁজে পাই। যেমন কি আছে দেখো, প্রথমে কি আছে, উত্তর ভারতের নদীগুলো কিন্তু বরফ গলা জলে পুষ্ট, যার জন্য এখানে কিন্তু সারা বছর জল থাকে। প্রথম হচ্ছে এটা দেখো, সারা বছর জল থাকে, কিন্তু এটা যেহেতু বৃষ্টির জলে পুষ্ট তাই সারা বছরে জল থাকে না। এগুলি নিত্যবহ নয়। এগুলির কিন্তু 3টি গতি স্পষ্ট, উচ্চ, মধ্য, নিম্ন, কিন্তু এদের কিন্তু 3টি গতি স্পষ্ট নয়। তারপরে কি আছে, নদীগুলি অধিকাংশই নবীন, আর এই নদীগুলি কিন্তু দক্ষিণের নদীগুলি কিন্তু অধিকাংশই প্রাচীন। হ্যাঁ, তারপরে কি আছে দেখো, নদীগুলি অনেকটা পথ পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়। পার্বত্য অঞ্চলের নদীর খাত খুব গভীর ভি আকৃতির হয়, আর পার্বত্য উপত্যকার নদীর দৈর্ঘ্য কম এবং পার্বত্য অঞ্চলের নদীর খাত বিশেষ গভীর নয়। তারপর আছে পার্বত্য অঞ্চলের নদীগুলি খরস্রোতা, এই অঞ্চলের নদীগুলি অতটা খরস্রোতা নয়, সঞ্চয়ের পরিমাণও কম হয়। নদীগুলিতে সারা বছর জল থাকে এবং সমভূমি অঞ্চলে নদীর গতিবেগ কম, এই জন্য নৌ পরিবহনে উপযোগী হয়। আর নদীগুলিতে সারা বছর জল থাকে না এবং মালভূমির ওপর দিয়ে তোমার প্রবাহিত হওয়ার জন্য খরস্রোত, এই নদীগুলিতে নৌ পরিবহনে উপযোগী নয়। তাহলে এইগুলো হচ্ছে তোমার উত্তর ভারতের নদীর পার্থক্য। এছাড়াও দেখো আছে পার্বত্য অঞ্চল ছাড়া সমভূমিতে নদীর স্রোত কম বলে নদীগুলিতে সামান্য অংশে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল হয়, আর এটা কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী। তারপরে কি আছে, নদীগুলির দৈর্ঘ্য খুব বড়, এগুলির কিন্তু দৈর্ঘ্যে ছোট। এই নদীগুলিতে জলসেচের সুবিধা হয়, এখানে জলসেচ করা যায় না। এই নদীগুলি উপনদী এবং শাখা নদীর সংখ্যা অনেক বেশি, এখানে শাখা নদীর সংখ্যা অনেক কম। এই উপত্যকায় তোমার মৃত্তিকার গভীরতা খুব বেশি, এখানে মৃত্তিকা কিন্তু অগভীর। প্রতিটি নদীর মোহনায় সুবিশাল দ্বীপের সৃষ্টি হয়েছে, এখানে তোমার দ্বীপ সৃষ্টি হয়নি। তাহলে এইরকম পার্থক্য কিন্তু তোমাদের হবে। এরপরে প্রশ্ন আছে দেখো, ভারতের ধান চাষের অনুকূল পরিবেশ। তাহলে দেখো যে কোনো চাষের অনুকূল পরিবেশকে আমরা প্রাকৃতিক অপ্রাকৃতিক দুটো ভাগে ভাগ করতে পারি। প্রাকৃতিকের মধ্যে আছে তোমার ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, আর অপ্রাকৃতিকের মধ্যে রয়েছে তোমার শ্রমিক, পরিবহন, মূলধন এবং বাজার। এবার দেখো এগুলো তোমার নিউমেরিক্যাল ডাটা কি আছে, অর্থাৎ তোমাকে কি মনে রাখতে হবে। প্রথমে স্ট্রাকচারটা বলে দিলাম। প্রথমে দেখো জলবায়ুর মধ্যে কি আছে, উষ্ণতা কত, ধানের জন্য 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। মৃত্তিকা কেমন দরকার, তোমার দোআঁশ মাটি এবং পলি উপযোগী মৃত্তিকা, অপমিশ্র কাদা মাটি ধান চাষের জন্য উপযুক্ত।
এবং তারপর আছে ভূপ্রকৃতি কেমন দরকার। ভূপ্রকৃতি হচ্ছে জমিতে জল জমে থাকলে ধান সবচেয়ে ভালো হয়, তার নদী উপত্যকা এবং বদ্বীপ সমভূমিতে ধানের চাষ উপযোগী। আর ভূমির উচ্চতা কি, সাধারণত সমুদ্রপৃষ্ঠে বা সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে ধানের চাষ হয়। আর অর্থনৈতিক পরিবেশের মধ্যে দেখো কি আছে, প্রথমেই বলছে শ্রমিক, হ্যাঁ, জমি কর্ষণ করা, আগাছা পরিষ্কার করা, চারা লাগানো, শস্য ঝাড়াই করা প্রভৃতি কাজের জন্য প্রচুর সুলভ এবং দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। এবং অন্যান্য কি আছে, উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক, জলসেচ, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রভৃতি ব্যবহারের সুবিধা পাওয়া গেলে ধানের উৎপাদন বাড়ে। ঠিক আছে, এছাড়া বর্তমানে ধান ভারতের অনেক স্থানে বাণিজ্যিক ফসল হিসেবে পরিগণিত হচ্ছে, তাই উন্নত পরিবহন ব্যবস্থা ধান চাষকে আরও তোমার লাভজনক চাষে পরিণত করেছে। তাহলে এটাই হচ্ছে তোমার ধান চাষের অনুকূল পরিবেশ। এবার হচ্ছে মধ্য এবং পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভূমির কারণ কি। দেখো, লৌহ ইস্পাত শিল্প হচ্ছে এমন একটা শিল্প যেটা কিন্তু ভারী শিল্পের অন্তর্গত, হ্যাঁ। তাই কি হয়, যদি ধরো ভারী শিল্পের কাছেই কিন্তু তোমার এটাকে গড়ে তুলতে হয়, কাঁচামালের কাছে, যার জন্য মধ্য এবং পূর্ব ভারতে যেহেতু কাঁচামালটা পাওয়া যাচ্ছে, তাই এটা কিন্তু মধ্য এবং পূর্ব ভারতে কেন্দ্রীভূত হয়েছে। দেখো এবার পূর্ব ভারতে দুর্গাপুর, কুলটি, বার্নপুর, জামশেদপুর এবং রোরকেল্লা, বোকারো এবং মধ্য ভারতের ভিলাই, এগুলো হচ্ছে তোমার লৌহ ইস্পাত কারখানা। এবার গড়ে ওঠার কারণ কি বলছে, প্রথমেই দেখো আছে কাঁচামালের সহজলভ্যতা। বলছে পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত কারখানাগুলির প্রয়োজনীয় কাঁচামালগুলি হলো ভারতের রানীগঞ্জ, তারপরে তোমার ঝরিয়া, বোকারো, গিরিডি, করণপুর, তালচের। মধ্য ভারতের কোরবা, সোনহাট, সিংহাউপি, উমারিয়া, রানীগঞ্জের কয়লা, এই সমস্তগুলো কিন্তু তোমার আকরিক লোহা, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ প্রভৃতি পাওয়ার সুবিধা কিন্তু রয়েছে। জলের সহজলভ্যতা, এই সমস্ত অঞ্চলের ওপর দিয়ে যে সমস্ত নদীগুলো বয়ে গেছে, যেমন দামোদর, বরাকর, সুবর্ণরেখা, খড়কাই, শঙ্খ, ব্রাহ্মণী, দক্ষিণ কোয়েল প্রভৃতি নদী থেকে সহজেই জল পেয়ে যাচ্ছে। আর পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি, অর্থাৎ এই অঞ্চলে যে সমস্ত তোমার বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, যেমন দুর্গাপুর, মেজিয়া, দিশেরগড়, বক্রেশ্বর, পাত্রাতুর, বোকারো, তালচের প্রভৃতি, এবং মধ্য ভারতের কোরবা, বিন্ধ্যাচল প্রভৃতি, এই থেকে বিদ্যুৎ পাওয়া যায়। আর উন্নত পরিবহন ব্যবস্থা, দেখো এই যে মধ্য এবং পূর্ব ভারতের মধ্যে দিয়ে যে সমস্ত জাতীয় সড়কগুলো গেছে, যেমন NH2, না, এই 2টা কিন্তু এখন 19 হয়ে গেছে, NH19, হ্যাঁ। তবে 6, 23, 31, 33 প্রভৃতি জাতীয় সড়কের উপরে অবস্থান করায় পরিবহনের সুবিধা আছে। আর কি আছে দেখো, বন্দরের নৈকট্য, কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম, পারাদ্বীপের মতো দেশের গুরুত্বপূর্ণ বন্দরের সান্নিধ্য এই অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের উন্নতিতে সাহায্য করেছে। আর এই ছবিটা যদি পারো দেবে। তাহলে দেখো, বড় প্রশ্ন তোমাদের শেষ হলো। এরপরে চ বিভাগে আছে ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিংটা আমি তোমাদের বলে দিই, ম্যাপ পয়েন্টিংটা করতে পারলে খুব সহজেই কিন্তু 10টা নাম্বার কিন্তু পাওয়া যায়। আর এটার কিন্তু কোনো অল্টারনেট থাকে না, হ্যাঁ। ম্যাপ পয়েন্টিং তোমাকে করতেই হবে। তুমি যদি ভাবো যে এটা করব না, অন্য কিছু করব, সেটা কিন্তু হয় না। অতএব ম্যাপ পয়েন্টিংটা তোমাদেরকে মন দিয়ে করতে হবে। আমি একটা সাজেশন করে দেবো, তোমরা সেটা ফলো করো, তাহলে অনেকটাই তোমাদের উপকার হবে। দেখো, প্রথম যেটা আছে সেটা হচ্ছে আরাবল্লী। তাহলে এটা দেখো, এই জায়গাতে হচ্ছে আরাবল্লী, এটা তোমার ঠিক আমাদের রাজস্থানের এই ঠিক প্যারালালি এরকম জায়গাতে হচ্ছে 1 নাম্বার হচ্ছে আরাবল্লী। 2 নাম্বার কি আছে, কঙ্কন উপকূল। দেখো, আমাদের এই জায়গাতে আছে কঙ্কন উপকূল। 4টে উপকূল ভারতের, কঙ্কন উপকূল, এখানে আছে করমণ্ডল উপকূল, এখানে মালাবার উপকূল, এখানে আছে তোমার উত্তর সরকার উপকূল। তারপরে দেখো আছে কাবেরী নদী। তাহলে কাবেরী নদী দেখো এই জায়গাতে একটা দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদী, এরকম জায়গাতে হচ্ছে তোমার কাবেরী নদী, এই দিক থেকে এসে এখানে তোমার এসে মিশছে কাবেরী নদী, এখানে লিখে দিলাম 3 নাম্বার। তারপরে কি আছে দেখো, 4 নাম্বার হচ্ছে একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মানে মরুভূমি। তাহলে রাজস্থান, এই দেখো রাজস্থানের মরুভূমি অঞ্চল থর, রাজস্থান, এখানে লিখে দিলে 4। তারপরে কি আছে দেখো, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। আমাদের দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে যে এই জায়গাটা পুরোটাই হচ্ছে কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল। ঠিক আছে, এখানে তোমার কার্পাস বা তুলার চাষ হয়। যদি তোমার কার্পাস উৎপাদকযুক্ত অঞ্চল হয়, তাহলেও কিন্তু এটাই তুমি করতে পারো। তারপরে দেখো, উত্তর ভারতের একটা ইক্ষু উৎপাদক অঞ্চল, এই যে তোমার নেপালের প্যারালালি, এই যে এই অংশটুকু হচ্ছে তোমার উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল। নেক্সট কি আছে, পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র হলদিয়া। এই দেখো এরকম জায়গাতে আছে হলদিয়া, এই যে এখানে লিখে দিচ্ছি হলদিয়া, আর এখানে লিখে দাও 7, তাহলেই হবে। তারপর আছে কি, লোকটাক হ্রদ। দেখো লোকটাক হ্রদটা এই দেখো এই জায়গাতে আছে, ঠিক আছে, এরকম জায়গাতে পূর্ব ভারতে ঠিক এরকম জায়গাতে আছে তোমার লোকটাক হ্রদ। লোকটাক হ্রদটা কত নম্বরে আছে, তোমার 8 নম্বরে। তাহলে এখানে লিখে দিলে তুমি 8 হয়েছে। তারপরে 9 নম্বর আছে নিউ দিল্লি। এই দেখো নিউ দিল্লি হচ্ছে এরকম জায়গাতে হচ্ছে নিউ দিল্লি, আর এখানে লিখে দিলে 9, অর্থাৎ কত নম্বরে আছে সেটা তুমি লিখে দিলে। এবং সবশেষে আছে বিশাখাপত্তনম বন্দর। এই দেখো এই জায়গাতে হচ্ছে তোমার বিশাখাপত্তনম বন্দর এবং 10। তাহলে দেখো সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখালাম।
ছোট থেকে বড় ম্যাপ পয়েন্টিং মাঝারি যা আছে, আর কিছু কিছু টিপস যেগুলো দিলাম সেগুলো একটু মনে রাখো, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে একটু লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এই ভিডিও দেখে নিজেদেরকে সমৃদ্ধ হতে পারে। আর সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি যখনই ভিডিও দেব তখন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করবো এইসব প্রশ্নের উত্তর দিতে। আর বলে রাখি, আমি একটা সাজেশন করে দেবো, যদি তোমাদের কাছে হেল্পফুল হয় তো আমার ভালো লাগবে। ঠিক আছে, তো এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।